নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার পরবর্তী জিকে প্র্যাকটিস সেট নাম্বার 16 নিয়ে। কারণ এর আগে অলরেডি আমরা 15টি ক্লাস নিয়েছি এবং যার প্লেলিস্ট অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং এই ফেসবুক পেজেও পাবে। যারা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব এবং ফলোটি করে রাখবে। তো আজকের ক্লাসে আমরা 16 নম্বর জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আজকের এই ক্লাসটি। কারণ মোটামুটি তোমাদের 2 দিন পর হয়তো আমরা জিকে ক্লাসটা দিচ্ছি। তো এর আগে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি সেগুলো সব কিন্তু তোমরা দেখে নেবে এবং আজকের ক্লাসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই সমস্ত সিরিজের মধ্যে। কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা ডাইরেক্ট কমন পাবে। আর আজকের ক্লাসে আমরা প্রতিটি প্রশ্নের মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশান দিয়ে রেখেছি যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে, কারণ তার এই যে ক্লাসের পিডিএফ রয়েছে সেটা তোমরা ওখানেই পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন থেকে। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? অর্থাৎ এখানে বলা হচ্ছে কার কাছে অবস্থান করছে। অর্থাৎ কার কাছে বলতে নিরক্ষরেখার কাছে, কর্কট ক্রান্তি রেখার কাছে, নাকি মকর ক্রান্তি এবং আর্কটিক সার্কেল। তো এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পশ্চিমবঙ্গ রাজধানী যেটা কলকাতা অবস্থান করছে কোন জায়গায়, না কর্কট ক্রান্তি রেখার কাছে অবস্থান করছে। এবং কর্কট ক্রান্তি রেখা কত নম্বর অক্ষাংশে অবস্থান করছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এই সম্পর্কে তোমাদের বলে রাখি যে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কর্কট ক্রান্তি রেখার এটি খুব কাছাকাছি অবস্থান করছে। আর কর্কট ক্রান্তি রেখা যেটা আমাদের উত্তর গোলার্ধেই অবস্থান করছে, যেটার অক্ষরেখা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, এবং মনে রাখবে এই কাল্পনিক রেখাটি ভারতের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা? টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এবার আমাদের জানতে হবে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে। তো রাজ্যগুলো কী কী? ফার্স্টেই রয়েছে একদম পশ্চিম থেকে যদি শুরু করি, গুজরাট রয়েছে, তারপর রাজস্থান রয়েছে, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পূর্ববর্তী রাজ্য রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা অবস্থান করছে। এবার যদি প্রশ্ন যদি বলা হয় পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলার ওপর দিয়ে এই রেখাটি বিস্তৃত রয়েছে, টোটাল পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে। কোন কোন জেলা রয়েছে এটাও পরীক্ষায় আসবে আমাদের। তো পুরুলিয়া ফার্স্টে আমাদের দেখতে রাখতে হবে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, তার সাথে রয়েছে নদিয়া জেলা। এই টোটাল 5টি জেলার ওপর দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই কর্কট ক্রান্তি রেখা ঠিক যে জায়গার ওপর দিয়ে যায় না, সেই জায়গার জলবায়ুর যে তাপমাত্রা তোমরা বলতে পারো এখানে স্বাভাবিকের তুলনায় সেখানে অনেকটাই বেশি থাকে। ঠিক আছে, এইগুলো আমরা দেখে রাখবো। যেমন আমাদের পুরুলিয়া, বাঁকুড়া অনেক বেশি তাপমাত্রা হয়ে থাকে আমরা জানি। পরবর্তী আমরা দেখছি নদিয়ার যে কৃষ্ণনগর এবং ধুবুলিয়া এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু এই রেখাটি স্পষ্টভাবে গেছে। অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক অফ ক্যান্সার কৃষ্ণনগরে তোমরা সরাসরি দেখতেও পাবে, ওখানে একটা সাইনবোর্ডে রাস্তার ধারের যে মেন রোডের পাশেই তোমরা কিন্তু এটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, মকর ক্রান্তি রেখা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। অর্থাৎ মকর ক্রান্তি রেখা কোনটা? মকর ক্রান্তি রেখা হচ্ছে এটাও 23.5 ডিগ্রি, কিন্তু এটা সাউথে অবস্থান করছে, দক্ষিণ, এটা দক্ষিণ অক্ষরেখা। এবং নিরক্ষরেখার মান কত রয়েছে? 0 ডিগ্রি নিরক্ষরেখা, যেটা একদম পৃথিবীর মাঝামাঝি অবস্থান করছে, সেটাই হচ্ছে আমাদের 0 ডিগ্রি নিরক্ষরেখা রয়েছে। পরবর্তী আমাদের কি রয়েছে দেখব। পরের প্রশ্ন রয়েছে ইম্ফল, এটি কোন রাজ্যের রাজধানী রয়েছে? তোমাদের রাজ্যের রাজধানী থেকে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে, সেটা রাজ্যের হতে পারে বা বিভিন্ন দেশের হতে পারে, অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো ইম্ফল যেটা রয়েছে সেটা কিন্তু মণিপুর রাজ্যের আমাদের রাজধানী রয়েছে, সেটা হচ্ছে ইম্ফল। এছাড়া অরুণাচল প্রদেশের কী রয়েছে? ইটানগর রয়েছে, নাগাল্যান্ডের কী আছে? কোহিমা, এবং ত্রিপুরার রয়েছে আমাদের কি? আগরতলা। তো এগুলো কিন্তু ক্যাপিটাল সিটি রয়েছে এই সমস্ত রাজ্যে। এবার আমরা কিন্তু দেখে নেব এই যে ইম্ফল রয়েছে এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের একটি প্রশাসনিক রাজধানী রয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের উত্তর পূর্বের একটা রাজ্য। মণিপুর রাজ্যের যে একটা আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করছে, সেটা কোন রাজ্য? পরীক্ষায় ডাইরেক্ট যদি জিজ্ঞাসা করা হয় তো মণিপুর কিন্তু মায়ানমারের সাথে সীমানা ভাগ করছে, এটি একটি আন্তর্জাতিক পূর্ব সীমানা ভাগ করে নিয়েছে। ঠিক আছে, এরপর যদি আমরা বলি অরুণাচল প্রদেশ সম্পর্কে, অরুণাচল প্রদেশের রাজধানী তো আমরা দেখলাম ইটানগড় রয়েছে, এবং এটিকে কিন্তু উদীয়মান সূর্যের দেশ বলা হয়। কেন বলা হয় বলো তো? তার কারণ এই আমাদের যে অরুণাচল প্রদেশ রাজ্যটি এটি কিন্তু ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থান করছে। আর আমরা জানি যে ভারতের সর্বপ্রথম সূর্যোদয় কিন্তু এই অরুণাচল প্রদেশেই হয়, এবং এই অরুণাচল প্রদেশের যে কিবিথু রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতের একদম পূর্বতম বিন্দু বা ইস্টার্ন মোস্ট সাইট, এটা হচ্ছে অরুণাচল প্রদেশেই অবস্থান করছে। যদি প্রশ্ন বলা হয় যে আমাদের পশ্চিমতম, তাহলে একদম যে পয়েন্ট রয়েছে সেটা কোনটা?
পশ্চিমতম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গুজরাটের গুহার মোটর। আর পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের এই গুজরাট এবং গুজরাট এবং আমাদের যে অরুণাচল প্রদেশ রয়েছে এই দুটো রাজ্যের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? প্রায় 2 ঘন্টার কাছাকাছি এখানে কিন্তু সময়ের পার্থক্য হয়ে যায়, এটাও পরীক্ষায় চলে আসে। এরপর আমরা দেখব নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোনটা রয়েছে? কোহিমা রয়েছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী রয়েছে আগরতলা। এবং ত্রিপুরা রাজ্যের মণিপুর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ যে ধ্রুপদী নৃত্যশৈলী সেটা হচ্ছে মণিপুরী। মণিপুরী হচ্ছে মণিপুরের ক্লাসিক্যাল ড্যান্স, এটি একটি ধ্রুপদী নৃত্য রয়েছে। এবং এখানে অবস্থান করছে লোকটাক হ্রদ। আমরা সকলেই জানি যে লোকটাক হ্রদ এটা কোথায় অবস্থান করছে? মণিপুর রাজ্যে অবস্থান করছে। তার সাথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে যে এই মণিপুরের লোকটাক হ্রদেই অবস্থান করছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা বিশ্বের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে আমাদের মণিপুর রাজ্যে রয়েছে। কোন জায়গায়? মণিপুরের লোকটাক হ্রদে এটা ফ্লোট করছে, এটা ভাসমান অবস্থায় রয়েছে এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্কটি। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই এখনই একটা লাইক সকলে করে দেবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করেই রেখেছো, শেয়ারটা করে দিও, ঠিক আছে, যাদের প্রয়োজন রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক ফুটবলে একটি ম্যাচের স্বাভাবিক সময় কত মিনিট হয়? তো এই যে আমাদের বর্তমানে কিন্তু ফিফা চলছে, তো ফিফা চলছে তোমরা জানো, ফিফা প্রতি 4 বছর অন্তর খেলা হয়ে থাকে এবং এই ফিফা খেলা চলছে সেটাই হচ্ছে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। একটি ম্যাচের স্বাভাবিক সময় কত মিনিট হয়? আমরা এখানে জানি যে একটা ম্যাচের জন্য স্বাভাবিক সময় কিন্তু হয়ে থাকে আমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টা টাইম কিন্তু হয়ে থাকে স্বাভাবিক, এটা ঠিক আছে। কিন্তু এর পরবর্তী তোমাদের দেখাচ্ছে এখানে এখানে আমি লিখে রেখেছি যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি আদেশ বা স্বাভাবিক ফুটবল ম্যাচের যে সময়সীমা সেটা কিন্তু 90 মিনিটই হয়। কিন্তু পুরো খেলাটি 45 মিনিট করে দুটো সমান অর্ধেক সময়ে কিন্তু এটা হাফ হাফ করে ভাগ করা থাকে, মানে 90 মিনিট 45 45 করে এটা ভাগ করা থাকে, বিভক্ত করা থাকে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এরপর কিন্তু আমাদের দেখতে হবে যে দুই অর্ধেকের, অর্থাৎ এই যে ফার্স্ট হাফ হচ্ছে 45 মিনিট, তার পরবর্তী 45 মিনিটের ঠিক মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কি হয়, 15 মিনিটের একটা বিরতি টাইম থাকে, একটা বিশ্রামের জন্য এখানে কিন্তু সর্বোচ্চ 15 মিনিটের একটা বিরতি থাকে। এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে। এরপর তোমরা খেয়াল রাখবে যে নক আউট ম্যাচে 90 মিনিটেও যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু ফলাফল নির্ধারণের জন্য 30 মিনিটের 15+15 করে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হয়। আর এই জিনিসটি কিন্তু আমরা এই বছরেই আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখতে পেয়েছি। সেই জিনিসটা কার সাথে হয়েছিল? দেখো, আর্জেন্টিনার সাথে কিন্তু কোনো একটা টিমের খেলা হয়েছিল, সেখানে কেউ কোনো রকম গোল করতে পারছিল না, এই 90 মিনিট টাইম মানে অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু তাও কোনো রকম রেজাল্ট আসছে না, কে জিতবে কে হারবে কিছুই বোঝা যাচ্ছে না। তখন কি করা হলো যে 30 মিনিটের জন্য কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হলো 15-15 করে, ঠিক আছে। কিন্তু তার পরবর্তীকালে আর্জেন্টিনা আবার 3-3টে গোল করে তারা কিন্তু একদম ফাইনালে পৌঁছে গেল এবং আগামী দিন আমরা সেই ফাইনাল ম্যাচ কিন্তু দেখতে যাচ্ছি, তাই তো। আর এই ফিফা কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের হবে, ফিফা অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে, এখান থেকে তোমরা দেখতে পাবে যখন তোমাদের এক্সামটি হবে ফিফা থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের এক্সামেও কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো চলো দেখে নিই ফিফা সম্পর্কিত। ফিফা ফুল ফর্ম কী রয়েছে? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। আর আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু তিনি নবান্নতে কাজে ঘোষণা করেছেন যে কয়েক জায়গায় তিনি আবার যে সমস্ত বড় বড় টিভি বা এলইডি সেগুলো কিন্তু লাগানোর ব্যবস্থা করছেন যাতে সকলে ফিফা দেখতে পারে, ঠিক আছে, প্রজেক্টর। যাই হোক, চলো আমরা আগামীকাল দেখতে পাবো কী রেজাল্ট হবে, তারপর কিন্তু কালকে কিংবা পরশুর মধ্যেই ফুল ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ফিফা সম্পর্কিত, ঠিক আছে। তো ফিফার ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, এটি একটি আন্তর্জাতিক একটি ফেডারেশন রয়েছে, আন্তর্জাতিক প্রতি 4 বছর অন্তর এই খেলাটি কিন্তু সম্পন্ন করা হয়। এবং এই যে ফিফা বোর্ড যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 21শে মে 1904 সালে, যেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু ফুড এসআই যে এক্সাম রয়েছে আমাদের রাজ্যের এর আগে হয়েছিল, যেটার এখনও কিন্তু তোমাদের চলছে, পেন্ডিং পড়ে আছে এটা। তো 1904 সালে কিন্তু এটি হয়েছিল, এটা কিন্তু এই এক্সামে অলরেডি চলে এসেছে। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এটা হেডকোয়ার্টার বলছি না, হেডকোয়ার্টার তো রয়েছে এখানে সুইজারল্যান্ডের জুরিকে রয়েছে এর হেডকোয়ার্টার, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সের প্যারিস শহর। তো হেডকোয়ার্টার আমরা দেখছি সুইজারল্যান্ডের জুরিক। এরপর আমরা দেখব 2026-এ আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, কতগুলো দেশে এটা আয়োজন করা হচ্ছে বলো? 3টে দেশে এটা কিন্তু অবশ্যই আসবে। তোমাদের যদি ফিফা থেকে প্রশ্ন হয় আমাদের রাজ্যের এক্সামে, তো এটাই ধরে নাও চলে এসেছে। কোন কোন রাজ্যে হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই 3টে রাজ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের আয়োজিত হয়েছে। এবং ফাইনাল ম্যাচ আগামী দিন যে খেলাটি আমাদের ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে সেই খেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই আমেরিকার মধ্যে। কোথায়? আমেরিকায়।
আমরা দেখতে পাচ্ছি যে এইবারের ফিফা বিশ্বকাপে ইতিহাসের প্রথম সংস্করণ যা 3টে দেশ মিলে যৌথভাবে আয়োজন করেছে, অর্থাৎ ইতিহাসে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ 3টে দেশ একত্রে কিন্তু আয়োজন করেছে। এবং এখানে টোটাল যে দলের সংখ্যা সেটা হচ্ছে কত, 48টি দল কিন্তু এখানে অংশ নিয়েছে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা যদি বলি, প্রথম যেটা হয়েছিল 1930 সালে, যেটা হয়েছিল কোথায় হয়েছিল, উরুগুয়েতে হয়েছিল। এবং মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই কিন্তু উরুগুয়ের রাজধানী যে মন্টেভিডিও রয়েছে সেখানে কিন্তু খেলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে এটাও গুরুত্বপূর্ণ, প্রথম খেলাটি উরুগুয়েতে হয়েছে এবং প্রথম চ্যাম্পিয়ন দল বা প্রথম জয়ী দল হিসাবে কিন্তু উরুগুয়ের নামটাই উঠে এসেছে 1930 সালের, যেটা উরুগুয়েতে হয়েছে এবং উরুগুয়ে কিন্তু এখানে জয়লাভ করেছে। আর সমস্ত টুর্নামেন্টের পুরো ম্যাচই কিন্তু উরুগুয়েতেই খেলা হয়েছে, মন্টেভিডিওতে। এবার যদি বলা হয় 2026-এর আমরা যদি বলি ভেন্যু, অর্থাৎ 2026-এর যে ফাইনাল ম্যাচ সেটা কিন্তু হচ্ছে আমেরিকার এই নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু আগামীকাল এই খেলাটি আমরা দেখতে পাবো। এরপর প্রতি 4 বছর অন্তর যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তাহলে 2026-এর পর কিন্তু হবে 2030 সালে, যেটা 24তম হবে, এবং এই বছরেরটা হচ্ছে 23তম, যেটা মরক্কো, পর্তুগাল এবং স্পেন এই তিনজন কিন্তু আয়োজন করতে চলেছে 2030 সালে। এবং 2034 সালের 25তম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেটা সৌদি আরবে কিন্তু হতে চলেছে। চলো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের অলিম্পিক থেকেও প্রশ্ন আসে আমাদের। আর এই অলিম্পিকও হচ্ছে প্রতি 4 বছর অন্তর এই অলিম্পিকও অনুষ্ঠিত হয়। এবং লাস্ট হয়েছে আমাদের কবে, 2024-এ লাস্ট, যেটা ফ্রান্সের প্যারিসে হয়েছে। তো অলিম্পিকের লোগোতে 5টি রিং রয়েছে, কোন রংটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে? এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আমাদের এখান থেকে চলে আসে যে অলিম্পিকের লোগোতে টোটাল 5টা রিং রয়েছে, যার মধ্যে থেকে আমাদের মহাদেশ এশিয়া, এই এশিয়াকে ডিনোট করছে হলুদ রং। হলুদ রঙের যে রিং রয়েছে সেটাই কিন্তু ডিনোট করছে এশিয়া মহাদেশকে, এশিয়া কন্টিনেন্টকে। এরপর আমাদের দেখে নিতে হবে যে নীল রঙের, আমি এখানে সব লিখেই রেখেছি, আমি আর এখানে বলছি না, সেটা দেখিয়ে দিলে বরঞ্চ ভালো হবে তোমাদের, যে অলিম্পিকের পতাকার 5টি পরস্পর যুক্ত রিং বিশ্বের 5টি প্রধান মহাদেশকে কিন্তু এখানে একত্রিত, মানে এই যে আমাদের যে কটা মহাদেশ রয়েছে না, সমস্ত মহাদেশেই কিন্তু এই সমস্ত রঙগুলো কিন্তু তাদের পতাকায় অলরেডি রয়েছে, এটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। এবং এই যে লোগোর রিংগুলির রং সেটা হচ্ছে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এটা হচ্ছে অলিম্পিকের টোটাল 5টা রিং রয়েছে এবং 5টি রিংয়ের কালার রয়েছে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল, ঠিক আছে। এবং এগুলো কিন্তু বিভিন্ন মহাদেশের যে জাতীয় প্রতীক রয়েছে অলরেডি কিন্তু রয়েছে। এরপর আমরা দেখব যে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়। তো পিয়ের ডি কোপারটিন, তাকেই কিন্তু বলা হয়ে থাকে আধুনিক অলিম্পিকের জনক। এবং 1913 সালে এই যে লোগো রয়েছে বা নকশাটি রয়েছে সেটা কিন্তু তিনিই তৈরি করেছেন। পরবর্তী এবার আমরা দেখে নেব যে কোন রংটা কোন মহাদেশকে দেখাচ্ছে। যেমন দেখো, আমি কালারও করে দিয়েছি একদম। তো নীল রঙের যেটা রয়েছে সেটা কিন্তু ইউরোপ মহাদেশকে দেখাচ্ছে। এরপর কালো রঙের যে লোগোটি রয়েছে, কালো রঙের যে রিংটি রয়েছে সেটাকে কিন্তু ডিনোট করছে আফ্রিকা মহাদেশকে। এর পরবর্তীকালে লাল রঙের রিংটি ডিনোট করছে আমেরিকা মহাদেশকে, এবং সবুজ রঙের রিংটি কিন্তু ওশিয়ানিয়া, বা তোমাদের অপশানে কিন্তু অস্ট্রেলিয়াও থাকতে পারে, যেমন থাকবে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়াকে কিন্তু ডিনোট করছে সবুজ রঙের রিংটি। আর আমাদের হলুদ আমাদের এশিয়াকে কিন্তু প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে। এরপর আমাদের দেখতে হবে 1920 সালের বেলজিয়ামের যে অ্যান্টওয়ার্প অলিম্পিক গেমসে এই পতাকাটি প্রথমবার ওড়ানো হয়েছিল, এটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, যদিও আমাদের রাজ্যে এক্সামে এটা জিজ্ঞাসা করা হবে না। তো এবার আমরা দেখে নেব এই অলিম্পিক সম্পর্কিত কয়েকটা আগামী যে অলিম্পিক গেমসগুলো হতে যাচ্ছে, প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। লাস্ট হয়েছে 2024 সালে, যেটা 33তম সংস্করণ, ফ্রান্সের প্যারিস শহরে হয়েছে অলিম্পিক গেমস। এটা কিন্তু সামার অলিম্পিক্সের কথা বলা হচ্ছে, বেশিরভাগ এক্সামে কিন্তু সামার অলিম্পিক্সই জিজ্ঞাসা করা হয়। আর উইন্টার অলিম্পিক্স যদি জিজ্ঞাসা করা হয় সেটাও কিন্তু মনে রাখবে, সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিকের যে ডিফারেন্স সেটা কিন্তু 2 বছরের হয়, ঠিক আছে। তো আর 2026 সালে কিন্তু হচ্ছে এই আমাদের উইন্টার অলিম্পিক্স, ঠিক আছে। চলো এবার আমরা দেখি 2028 সালের 34তম যে অলিম্পিক সেটা কিন্তু লস অ্যাঞ্জেলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2028-এ, যেটা আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, পরবর্তী রয়েছে 2032 সালের 35তম, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেন যে শহর রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং 2036 সালের 36তম যে অলিম্পিক গেমস, যেটা কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি, তবে মনে রাখবে ভারত সহ কয়েকটা দেশে কিন্তু এখানে আয়োজন করা হতে পারে। আমাদের ভারতও কিন্তু এই প্রথমবার কিন্তু এখানে অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে, অর্থাৎ মানে ভারত তো অংশগ্রহণ করেছে কিন্তু আয়োজক হিসেবে কিন্তু আমাদের ভারত কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। এবং যদি হয় তাহলে কিন্তু ভারতের আহমেদাবাদেই সেটা অনুষ্ঠিত হবে।
পরবর্তী আমাদের রয়েছে প্রশ্ন, অরুণাচল প্রদেশ রাজ্য ভারতের কোন অংশে অবস্থান করছে? দেখো, অরুণাচল প্রদেশ রাজ্যটি কিন্তু আমাদের ভারতের একদম উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। এবং অরুণাচল প্রদেশের যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা দেখে রাখবে, এটা উত্তর পূর্ব অংশে অবস্থান করছে সমগ্র ভারতের সাপেক্ষে। এবং উত্তর পূর্বাঞ্চলের নর্থ ইস্ট ইন্ডিয়ার এটা পরস্পর নির্ভরশীল সংলগ্ন টোটাল 7টা রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। আর এই অরুণাচল প্রদেশ কিন্তু এই সেভেন সিস্টার্সেরই একটি অংশ, একটি রাজ্য। তো আমাদের আবার দেখতে হবে যে টোটাল যে 7টা রাজ্য রয়েছে যাদেরকে সেভেন সিস্টার্স বলা হচ্ছে, এরা কোনগুলো? পরীক্ষায় প্রশ্ন আসে। তো অরুণাচল প্রদেশ রয়েছে সবার প্রথমেই, এবং এবং মনে রাখবে এই অরুণাচল প্রদেশ হচ্ছে এই সেভেন সিস্টার্সের মধ্যে বৃহত্তম, ঠিক আছে, এটাও কিন্তু খেয়াল রাখবে। তারপর রয়েছে আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, দেন মণিপুর আছে, মিজোরাম আছে এবং ত্রিপুরা। এই টোটাল 7টা রাজ্য নিয়ে হচ্ছে সেভেন সিস্টার্স, এবং এগুলি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্যের মধ্যে আয়তনের দিক থেকে বৃহত্তম কোনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কোনটা, এই অরুণাচল প্রদেশ আয়তনের দিক থেকে বৃহত্তম রয়েছে। এরপর যদি অরুণাচল প্রদেশের কথা বলা হয়, সেটা কিন্তু আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করছে কার কার সাথে? দেখো, চীনের সাথে করছে যেটা তিব্বত সংলগ্ন রয়েছে, এবং ভুটানের সাথে এবং মায়ানমারের সাথে। টোটাল 3টে আন্তর্জাতিক দেশের সাথে কিন্তু সীমানা নির্ধারণ করে রেখেছে অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশের যে তোমরা মনে রাখবে এটা, যে কিবিধু রয়েছে সেটা হচ্ছে এর পূর্বতম বিন্দু রয়েছে, ইস্টার্ন মোস্ট পয়েন্ট। এবং অরুণাচল প্রদেশ রাজ্যের আনজা যে জেলা রয়েছে সেখানেই অবস্থান করেছে কিবিধু যে জায়গাটি। এই রাজ্যে ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায় বলে এটাকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। এটা তোমাদের আগেই বললাম, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের এক্সামের জন্য। এবং তার সাথে মনে রাখবে এই অরুণাচল প্রদেশ রাজ্যটি রয়েছে, এর কিন্তু 17 জন প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে। এখানে জনঘনত্ব কিন্তু সব থেকে কম রয়েছে, এটাও কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষা চলে আসে। দেখো, পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, আজকের যে ক্লাসের পিডিএফটি তোমরা কোথায় পাবে? এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ রয়েছে, এটা সকলে ডাউনলোড করে রাখবে। এর ফ্রি পিডিএফ যে সেকশন দেখতে পাবে তোমরা, সেখানেই কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবং এর আগের যে 15টি ক্লাস দিয়েছি আমরা, সেই সমস্ত ক্লাস কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর পেইড পিডিএফ সেকশনে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামে ক্র্যাক করার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে ভারতের সংবিধান, যেটা কমপ্লিট দেওয়া রয়েছে, ভারতের ইতিহাসও দেওয়া রয়েছে, এবং স্ট্যাটিক জিকে। এই টোটাল 3টেই কিন্তু আগামী আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। শুধু পঞ্চায়েত নয়, আমাদের রাজ্যের অন্যান্য সমস্ত এক্সামের জন্যই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে এই স্ট্যাটিক জিকের পিডিএফের মধ্যে। দেখো, এই স্ট্র্যাটেজিকের মধ্যে কোনগুলো পড়ছে, এখানে কিন্তু দেখতে হবে যে আমাদের ভারতের যে 100টা যে রামসার সাইট রয়েছে, 100টা এখন বর্তমানে রয়েছে। এছাড়া ন্যাশনাল পার্ক রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, বিভিন্ন স্পোর্টস রিলেটেড জিকেগুলো রয়েছে, এবং সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। সুতরাং যা যা ইম্পর্টেন্ট রয়েছে সব স্ট্র্যাটেজিকের মধ্যে রয়েছে, এবং ভারতের ইতিহাসের মধ্যে 80টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করেছি, এবং ভারতের সংবিধানকেও আমরা 81টা পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। অর্থাৎ একদম অল্প পেজের মধ্যে ম্যাক্সিমাম, এবং যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু এগুলো ডাইরেক্ট তোমরা এখান থেকে তোমরা দেখতে পাবে, তোমাদের এক্সাম যখন হবে 90% কিন্তু এখান থেকেই কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমাদের এই পিডিএফগুলো রেডি করা হয়েছে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার যে ইউটিউব চ্যানেল, এখানে যে অ্যাপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা এর মধ্যে ডেমো এবং ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে। তার সাথে সামনে যাদের যাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তাদের জন্য কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এই 3টেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, 20 নাম্বার কিন্তু রয়েছে। আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা 13 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু দিয়ে দিচ্ছি। বর্তমানে তোমাদের জুন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, এবং বাকি মাসগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এনটিপিসি এক্সাম দিয়ে থাকো, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যে সমস্ত 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে এনটিপিসির, সমস্ত প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া তোমরা যারা পঞ্চায়েতের জন্য শুধুমাত্র এক্সাম দেবে, তাদের জন্য ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে, এই 3টে, তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা। আর তোমাদের বলে রাখি, গ্রুপ ডির জন্য কিন্তু সায়েন্স, এটা কিন্তু কেউ বাদ দেবে না। আবারও বলছি, সামনে যাদের রেলওয়ে গ্রুপ ডি কিছুদিন পরই এক্সাম রয়েছে, তোমাদের সায়েন্সটা কেউ বাদ দেবে না। 101টা শিফটের যত প্রশ্ন রয়েছে সব মুখস্থ করে চলে যাও। এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। কোনো শিফটে বেশি হতে পারে, কোনো শিফটে কম, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি, যাদের প্রয়োজন সেগুলো তোমরা নিয়ে নেবে। একজন রাজ্যসভার সদস্যের
পদে থাকার মেয়াদ কত বছর? দেখো এখানে লোকসভার ক্ষেত্রে আলাদা, রাজ্যসভার ক্ষেত্রে আলাদা। রাজ্যসভার সদস্যরা তারা কিন্তু পদে থাকতে পারে কত বছর পর্যন্ত? 6 বছর পর্যন্ত তারা পদে থাকতে পারে। কিন্তু লোকসভার ক্ষেত্রে সেটা হচ্ছে 5 বছর। আর এটা মনে রাখবে যে রাজ্যসভা এটা কিন্তু কখনোই ভাঙা যায় না এবং এটি কিন্তু একটা স্থায়ী কক্ষ, ঠিক আছে? আর লোকসভা এটা কিন্তু যে কোনো সময় ভাঙা হতে পারে এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি যে কোনো সময় এটাকে কিন্তু ভাঙতে পারে, ঠিক আছে? তো অবশ্যই এটা 5 বছর, মানে 5 বছরই যে ফিক্সড তা কিন্তু নয়, এটাও খেয়াল রাখতে হবে। এটা একটা অস্থায়ী তোমাদের কক্ষও তোমরা বলতে পারো। পরবর্তী আমরা এই সম্পর্কিত আরও তথ্য দেখব, যেমন ভারতের সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার একজন নির্বাচিত সদস্যের মেয়াদকাল হচ্ছে 6 বছর এবং রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এবং এটিকে কখনোই পুরোপুরিভাবে ভেঙে দেওয়া বা বিলুপ্ত করা যায় না। এবং ভারতীয় সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে রাজ্যসভার গঠন এবং কার্যপদ্ধতি বা কার্যাবলী সম্পর্কে কিন্তু বর্ণিত রয়েছে। এর সাথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে, এই রাজ্যসভা কিন্তু কোনো সময় ভাঙা যায় না। তার কারণ হচ্ছে এটা কিন্তু সবসময় চলতেই থাকে। তার কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু টোটাল সদস্যের 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন। অর্থাৎ প্রতি 2 বছর পর পর যত সিট সংখ্যা রয়েছে তার 1/3 চলে যায় এবং প্রতি 2 বছর পর পর আবার নতুন মেম্বার আসে। সুতরাং এটা কিন্তু কখনো বন্ধ যাবে না। রাজ্যসভা 6 বছর, এর ম্যাক্সিমাম টাইম পিরিয়ড এটা চলতেই থাকবে, ঠিক আছে? এটা একটা স্থায়ী কক্ষ এবং এটি কিন্তু উচ্চকক্ষ, যেটা রয়েছে উচ্চকক্ষ। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা যেটা রয়েছে 250 জন এবং এর মধ্যে কিন্তু 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন, ঠিক আছে? এর মনোনীত করেন, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে কিন্তু দেখে রাখবে এর সাথে সাথে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কিন্তু 30 বছর হতে হয়, কিন্তু সেটা লোকসভার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 25 বছর মিনিমাম তাকে হতে হয়, ঠিক আছে? লোকসভার ক্ষেত্রে হতে হয় মিনিমাম এজ সেটা হচ্ছে 25 বছর এবং রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 30 বছর বাধ্যতামূলক। নেক্সট রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হয়ে থাকে। এটা কিন্তু সংসদের আমাদের যে আর্টিকেল রয়েছে সংবিধানের, যেটা 64 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে, অর্থাৎ আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা আর্টিকেল নাম্বার 64-এ কিন্তু বর্ণিত রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন, অনেক প্রশ্ন কিন্তু এসেছে বিভিন্ন এক্সামে। পরবর্তী রয়েছে সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার সাধারণ সদস্যদের যে স্বাভাবিক মেয়াদকাল রয়েছে সেটা হচ্ছে 5 বছর এবং তাদের যে এজ লিমিট সেটা হচ্ছে 25 বছর। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু আর কোন নামে পরিচিত? দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তো প্রথমত এটা নয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের গডউইন অস্টিনের যে শৃঙ্গ রয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, কেটু, যার আরেক নাম হচ্ছে গডউইন অস্টিন, যেটা কিন্তু পাকিস্তান বা ওই অঞ্চলে কিন্তু পড়ছে গডউইন অস্টিনটা। আর ভারতের যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পড়ছে কোনটা? নেপাল সীমান্তে অবস্থান করছে, সেটা হচ্ছে আর এই যে কেটু, কেটু কিন্তু আমাদের কারাকোরাম রেঞ্জে অবস্থান করছে, এটা এখানে নয়, ঠিক আছে? তাহলে ভারতে কোনটা হবে? কাঞ্চনজঙ্ঘা, যেটা হচ্ছে আমাদের ভারতের রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ এবং এটা হচ্ছে সমগ্র বিশ্বের ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ, ঠিক আছে? আর কেটু যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন রয়েছে। আচ্ছা, এই সম্পর্কে আমরা দেখে নেব, এটা ভারতের তথা বিশ্বের দ্বিতীয় উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কেটু, যেটা কিন্তু আমাদের কি এর অপর নাম গডউইন অস্টিন। এর সাথে মনে রাখবে এই শৃঙ্গটির যে উচ্চতা রয়েছে সেটা হচ্ছে 8,611 মিটার অথবা 28,251 ফুট। নেক্সট আমরা দেখে নেব এই যে কেটু, এটি কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত এবং এটি বর্তমানে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অবস্থান করছে এবং চীন সীমান্তে এটি অবস্থান করছে এই রেঞ্জটি। এবং এখান থেকে মনে রাখবে এই যে হিমালয় এর মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ রয়েছে যেটা তোমাদের বললাম, এবং কাঞ্চনজঙ্ঘা যেটা আমাদের ভারতের 8,586 মিটার কিন্তু যার সর্বোচ্চ উচ্চতা রয়েছে এবং এটি কিন্তু নেপাল এবং ভারত সীমান্তে অবস্থান করছে। এটা নেপালে কিন্তু সাগরমাথা নামে পরিচিত। অনেক সময় প্রশ্ন আসে যে যেটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট যেটা রয়েছে নেপালে কী নামে পরিচিত? সাগরমাথা নামে পরিচিত, পরীক্ষায় চলে আসে। আর এগুলো অবশ্যই খেয়াল রাখবে। আমাদের ভারতের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা থার্ড হাইয়েস্ট রয়েছে, কেটু যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট রয়েছে, ঠিক আছে? আর মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ একদম হাইয়েস্ট। পরের প্রশ্ন রয়েছে বক্সাইট কোন ধাতু উৎপাদনে ব্যবহৃত প্রধান আকরিক কোনটি? ঠিক আছে, কোন ধাতু উৎপাদনে প্রধান ব্যবহৃত আকরিক রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়ামের। এখান থেকে কিন্তু আমরা দেখে নেব বিভিন্ন ধাতু থেকে যে সমস্ত আকরিক রয়েছে সেগুলোর লিস্টও আমরা কিন্তু দেখে নেব। প্রথমে দেখো যে বক্সাইট হচ্ছে প্রকৃতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহৃত সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি আকরিক হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য বক্সাইট।
ভারতে বর্তমানে বিশ্বের সামগ্রিক বক্সাইট উৎপাদনকারী দেশগুলির মধ্যে চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে আমাদের ভারত বক্সাইট উৎপাদনের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব বিভিন্ন ধাতু এবং তাদের আকরিকের নাম, যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট চলে আসবে এখান থেকে প্রশ্ন। যেমন অ্যালুমিনিয়াম রয়েছে, এর প্রধান আকরিকই হচ্ছে বক্সাইট। বক্সাইট রয়েছে, গিপসাইট রয়েছে, ক্রায়োলাইট, এগুলো আছে, কিন্তু তার মধ্যে বক্সাইট সবথেকে গুরুত্বপূর্ণ, প্রধান। এবং লোহা বা আয়রনের কিন্তু একদম গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে হেমাটাইট। রেড হেমাটাইট আছে, হেমাটাইট রয়েছে, এগুলো লোহার। তামার কি আছে? তামার হচ্ছে কপার পাইরাইটিস, চ্যালকোপাইরাইট, এগুলো সবই হচ্ছে তামার রয়েছে। আমাদের প্রধান আকরিক হচ্ছে কোনটা? কপার পাইরাইটিস। এবং দস্তা বা জিঙ্ক, এটির যে প্রধান আকরিক হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক ব্লেড, ZnO, জিঙ্ক ব্লেড যেটা ZnS। আচ্ছা, সিসার কিন্তু আমাদের রয়েছে গ্যালেনা। পারদ কিন্তু আমাদের হচ্ছে কি? পারদ হচ্ছে আমাদের তরল ধাতু। যদি বলা হয় আমাদের একমাত্র যে তরল ধাতু যেটা সাধারণ ঘরোয়া তাপমাত্রায় কিন্তু তরল অবস্থায় থাকে, সেটা হচ্ছে পারদ, যেটার আমাদের আকরিক হচ্ছে সিনাবার। এটা এসএসসিতে অলরেডি কিন্তু চলে এসেছে। এবং সোডিয়ামের যেটা রয়েছে রক সল্ট, এটি কিন্তু এর প্রধান আকরিক রয়েছে। এর সাথে আরও রয়েছে ক্যালসিয়ামের যে প্রধান আকরিক সেটি হচ্ছে আমাদের ডলোমাইট। ইউরেনিয়ামের প্রধান আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড। এবং ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ম্যাগনেসাইট। পরীক্ষার জন্য যে কটা আমি দিয়েছি এ কটা মোর দ্যান এনাফ। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে? যেটুকু দিচ্ছি তোমরা সেটুকু আগে টোটাল একদম হজম করে ফেলতে হবে, ঠিক আছে? প্রথম থেকে আমরা এই সিরিজে টোটাল 15টা ক্লাস নিয়েছি, আজকে 16 নম্বর ক্লাস। এই এতগুলো ক্লাসের মধ্যে এত তথ্য তোমাদেরকে দিয়েছি, এই টোটালটা যদি কমপ্লিট করে ফেলতে পারো জিকের মধ্যে অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে। এবং আগামী দিনেও, এখনও তো তোমাদের ফর্ম ফিল আপই স্টার্ট হলো না, তার মানে বুঝতে পারছো এখনও অনেক ক্লাসে কিন্তু এখানে আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের রাজ্যগুলির মধ্যে ওড়িশায় দেশের সবচেয়ে বেশি পরিমাণে বক্সাইটের ভাণ্ডার এবং উৎপাদন এখানে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ উড়িষ্যাতেই কিন্তু আমরা বক্সাইট উৎপাদনে বেশি কিন্তু আমরা দেখতে পাই, এর ভাণ্ডারও বেশি রয়েছে এখানে। পরবর্তী আমাদের যে 9 নম্বর প্রশ্ন রয়েছে, ইটাই রোগ, এটা উপাদানের বিষক্রিয়ার ফলে হয়, অর্থাৎ কোন উপাদানের বিষক্রিয়ার ফলে ইটাই রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ক্যাডমিয়াম দূষণের ফলেই কিন্তু এই ইটাই রোগটি আমরা দেখতে পাই। এখান থেকে তোমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, এর সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যেগুলো ডাইরেক্ট আমাদের এক্সামে চলে আসবে, তার লিস্ট আমরা দেখে নেব। যেমন মানবদেহে এই ক্যাডমিয়াম ধাতুর মারাত্মক বিষক্রিয়ার ফলে ইটাই রোগটি হয়ে থাকে। এবং এই রোগে আক্রান্ত রোগীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে থাকে, যাতে সামান্য আঘাতেই ভেঙে যায় সেই রকম কিন্তু এতটাই ভঙ্গুর কিন্তু হয়ে যায়। এবার আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু এবং তাদের বিষক্রিয়া আমাদের শরীরে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্যাডমিয়ামের ফলে আমাদের ইটাই রোগ লক্ষণটি আমরা দেখতে পাই। তার সাথে পারদ দূষণের ফলে কিন্তু মিনামাটা রোগ লক্ষণটি আমরা দেখতে পাই, পরীক্ষায় ডাইরেক্ট চলে এসেছে। আর্সেনিক দূষণের ফলে কী হয়ে থাকে? ব্ল্যাকফুট রোগ লক্ষণ আমরা এটা দেখতে পাই আমাদের শরীরে আর্সেনিক দূষণের ফলে। নেক্সট রয়েছে আমাদের সিসা বা পিবি হচ্ছে এর সংকেত, সিসা, ঠিক আছে? এর জন্য কিন্তু হয়ে থাকে আমাদের কি? ডিসলেক্সিয়া, অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা যেটা হচ্ছে, এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে থাকে, আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু ব্যাহত হয় এই সীসা দূষণের ফলে। পরবর্তী রয়েছে তামার জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে উইলসন রোগ হয়ে থাকে। লোহার যেটার জন্য হয়ে থাকে আমাদের সিডারোসিস যে রোগ লক্ষণটি, এটা কিন্তু আমরা দেখতে পাই লোহা দূষণের মাধ্যমে, অর্থাৎ আয়রনের। ফ্লোরাইড যেটা রয়েছে যার জন্য আমাদের ফ্লোরোসিস হয়ে থাকে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে মনে রাখবে যে দাঁত এবং হাড়ের কিন্তু ক্ষতি হয়, ঠিক আছে? নেক্সট রয়েছে অ্যাসবেস্টস, এটা কিন্তু অ্যাসবেস্টোসিস, এই রোগ লক্ষণটি আমরা দেখতে পাই। তার সাথে ক্রোমিয়ামের জন্য কিন্তু চর্মরোগ বিভিন্ন এবং ফুসফুসের ক্যান্সারজনিত রোগ লক্ষণ কিন্তু দেখা যায়। এছাড়া রয়েছে আমাদের কয়লার যে গুঁড়ো, শুধু কয়লার গুঁড়ো বলে নয়, এটা কয়লার সাথে সাথে অন্যান্য যে সমস্ত আমাদের গুঁড়োগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু অ্যানথ্রাকাসোসিস যেটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ব্ল্যাক লাং বলে থাকি, ঠিক আছে? তো এই ধরনের রোগ লক্ষণ কিন্তু আমাদের হয়ে থাকে এই ধরনের যে জিনিসগুলো তোমাদের এখানে বললাম, সেগুলো যে সমস্ত ধাতুর বিষক্রিয়ার ফলে বা এদের খারাপ ব্যবহারের ফলে তোমরা বলতে পারো। তো এখান থেকে যে লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি, এই টোটালটা থেকেই যা প্রশ্ন হয় টোটাল লিস্টেই আমি অ্যাড করে দিয়েছি, এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না। তোমাদের প্রথমত বলে রাখি, আর কিছু এর থেকে পড়ার কোনো প্রয়োজনই নেই। আর একবার তোমাদের বলে রাখি, আর এই ধরনের যে কমপ্লিট টপিক, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যা আমরা দিয়েছি না, যে বিষক্রিয়ার ফলে কোন ধরনের রোগ লক্ষণ হয়ে থাকে, এটা তো একটা মাত্র টপিক, তা আবার ছোট্ট টপিক। এই ধরনের 120টার ওপর টপিক আমরা দিয়ে রেখেছি স্ট্যাটিক জিকের পিডিএফের মধ্যে। সুতরাং এই পিডিএফটি কিন্তু তোমাদের সমস্ত এক্সামেই কাজে লাগবে, শুধু এই এক্সাম বলে নয়। তোমাদের জন্য আমি একটা ফোন নাম্বারও লিখে রাখছি, 9593142593। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো পিডিএফ নিতে। কোনো সমস্যা যদি হয়ে থাকে, কোনো কল কিন্তু করবে না, কারণ ফোন কল কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। পরের প্রশ্ন রয়েছে,
নিম্নলিখিত কোন খনিজ বা ভিটামিনের অভাবের কারণে ঘাড়ের গ্রন্থি স্ফীত হয়ে যায়? এখানে ঘাড়ের গ্রন্থি বা গলার যে গ্রন্থি রয়েছে সেটা স্ফীত হয়ে যায়, সেটা একমাত্র আমাদের সেটা হচ্ছে কোনটা? আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের যে গলগণ্ড রোগ লক্ষণ এটা আমরা দেখতে পাই, গলা ফুলে যাওয়া, ঘাড়ে ফুলে যাওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং এর জন্য কিন্তু সস্তার যে লবণ রয়েছে তার সাথে আয়োডিন মিশানো হয়ে থাকে, যাতে সকলে এটা কিনতে পারে। এটাও কিন্তু ভারত সরকারের একটা উদ্যোগ রয়েছে। এই সম্পর্কিত আমরা দেখব যে খাদ্যে আয়োডিন খনিজের অভাবের কারণে গলার যে থাইরয়েড গ্রন্থি অতিরিক্তভাবে ফুলে যায়, যেটাকে আমরা গয়টার যেটা আমরা বলে থাকি রোগ লক্ষণ, ঠিক আছে। এছাড়া থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় থাইরক্সিন হরমোন তৈরি করার জন্য আয়োডিন একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হিসাবে কিন্তু কাজ করে থাকে। এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের শরীরে এই থাইরক্সিন হরমোনের। পরবর্তী রয়েছে শিশুদের শরীরে আয়োডিনের তীব্র অভাব হলে তাদের কিন্তু ক্রিটিনিজম বা মানসিক এবং শারীরিক জড়তার রোগ লক্ষণ কিন্তু এটা দেখা যেতে পারে শিশুদের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি বলি ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের মাড়ি থেকে রক্ত পড়া বা স্কারভির যে রোগ লক্ষণ যেটা রয়েছে রোগটি, এটি কিন্তু প্রকাশ পায়। নেক্সট, ভিটামিন ডি এর যদি কথা বলা হয়, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে রিকেট রোগ এবং বয়স্কদের হাড় দুর্বল হয়ে যায়, যার ফলে এটাকে আমরা বলে থাকি কি? অস্টিওম্যালেশিয়া। এই ধরনের রোগ লক্ষণ কিন্তু দেখা যায়। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এটাও মনে রাখবে, পরীক্ষায় চলে আসে। ভিটামিন সি এর আগে নিয়ে বললাম, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা আমরা সমস্ত ধরনের টক ফলে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। চলো পরের প্রশ্ন রয়েছে, ম্যাকমোহন সীমারেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করছে? তো ম্যাকমোহন লাইন এটা কিন্তু আমাদের অবস্থান করছে ভারত এবং চীনের মাঝখানে। ভারত এবং চীনের মাঝখানে রয়েছে কোনটা? ম্যাকমোহন লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আমাদের কি আছে? র্যাডক্লিফ লাইন রয়েছে। এবং র্যাডক্লিফ লাইন ভারত এবং বাংলাদেশের মধ্যেও রয়েছে, ঠিক আছে। 3 বিঘা করিডোরও রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এবং এখানে কিন্তু নেপালের সাথে সেরকম কিছু নেই। পরবর্তী আমাদের রয়েছে ম্যাকমোহন রেখা, যেটা হচ্ছে ভারত এবং চীনের মাঝখানে অবস্থান করছে, যেটা কিন্তু এর মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা হিসাবে নির্ধারণ করছে। বিশেষ করে কিন্তু এটা অরুণাচল প্রদেশ যে অঞ্চল রয়েছে সেই অংশে কিন্তু আমাদের এটা বেশি পরিমাণে দেখতে পাবো। ভারত এবং পাকিস্তানের যে মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা রয়েছে সেটা কিন্তু র্যাডক্লিফ লাইন, কারণ সিরিল র্যাডক্লিফ তিনি কিন্তু এটি করে দিয়েছিলেন। এটা কিন্তু শুধু পাকিস্তানের সাথে না, আমাদের বাংলাদেশের সাথেও আছে। এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু রয়েছে কোনটা? সেটা হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন রয়েছে ভারত এবং আফগানিস্তানের মাঝখানে। এবং মনে রাখবে যে ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা রয়েছে বাংলাদেশে, যেটা হচ্ছে 4096 কিলোমিটার। এবং এটা 3 বিঘা করিডর নামেও কিন্তু পরিচিত রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে। চলো পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ভালো লাগলে কিন্তু তোমরা একটু লাইক করে দেবে, ঠিক আছে। তোমরা লাইক করছো না, অবশ্যই একটু লাইক করে দেবে এবং শেয়ারটা করে দেবে যাদের এগুলো প্রয়োজন রয়েছে। আর কমেন্টে অবশ্যই জানাবে পরবর্তী তোমাদের যদি কোনো টপিক ওয়াইজ ক্লাস প্রয়োজন হয় সেটাও কিন্তু জানিয়ে দেবে একটু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন নিচের কোনটির সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন? তো মাস্টারদা নামে পরিচিত রয়েছেন সূর্য সেন। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? অবশ্যই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন তিনি। এবং এই বিষয়টি কী রয়েছে আমরা একটু দেখব। যেমন মাস্টারদা সূর্য সেন 1930 সালের 18ই এপ্রিল ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের মূল নেতৃত্ব তিনিই কিন্তু দিয়েছিলেন। এবং পেশায় তিনি শিক্ষক ছিলেন তিনি। এবং তার যে অনুগামীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে কিন্তু পরিচিত ছিলেন মাস্টারদা নামে, অর্থাৎ তিনি কিন্তু শিক্ষক ছিলেন পেশায় এবং তার অনুগামীর কাছে তিনি কিন্তু মাস্টারদা, অর্থাৎ তাকে কিন্তু সকলে মাস্টারদা হিসাবে কিন্তু অভিহিত করতেন। তার জন্য কিন্তু মাস্টারদা সূর্য সেন কিন্তু পরিচিতি লাভ করে, ঠিক আছে। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে, এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এটার। এবং এখানে মনে রাখবে যে এই ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তের মতো নারী বিপ্লবীরাও কিন্তু সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেছিলেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল। পরবর্তী আমরা দেখে নেব আমাদের আরও কিন্তু অপশানে ছিল যেগুলো, যেমন সিপাহী বিদ্রোহ, যেটা 1857 সালের মহাবিদ্রোহ। পরবর্তী অসহযোগ আন্দোলন, যেটা 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। এবং গদর পার্টির যে প্রতিষ্ঠাতা ছিলেন কে? লালা দয়াল যেটা ছিলেন। এবং গদর আন্দোলন যেটা হয়েছিলেন 1913 সালে সান ফ্রান্সিসকোতে কিন্তু হয়েছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর গদর শব্দের অর্থ হচ্ছে কি? বিপ্লব। এটাও চলে আসে আমাদের অন্যান্য এক্সামে। পরের প্রশ্ন রয়েছে মুঘল সম্রাট আকবর
তার কোন ঐতিহাসিক জয়ের স্মৃতিরক্ষার জন্য ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলন্দ দরওয়াজা এটি নির্মাণ করেছিলেন? অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। তো ফতেপুর সিক্রিতে প্রথমত বুলন্দ দরওয়াজা নির্মাণ করছেন কে? সম্রাট আকবর করছেন। এবং কিসের জন্য করছেন? না গুজরাট বিজয়ের জন্য সেই স্মৃতিটা উদ্দেশ্য করে সেটাকে মনে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াজা তৈরি করছেন ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিটা এবার কে তৈরি করছে? এটাও কিন্তু এই আকবরেরই কিন্তু ছিল। এই আকবরের সময়কালে যা যা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে আমি সব তোমাদের এখানে দিয়ে রেখেছি। ফার্স্টেই দেখো, মুঘল সম্রাট আকবর আমাদের 1573 সালে তার ঐতিহাসিক গুজরাট বিজয়ের স্মৃতি রক্ষার জন্য তিনি কিন্তু এই আমাদের কি রয়েছে এটা বুলন্দ দরওয়াজা, এটা কিন্তু তিনি তৈরি করেছেন, ঠিক আছে, ফতেপুর সিক্রিতে। এই স্মৃতিসৌধটি উত্তরপ্রদেশের আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে অবস্থান করছে এবং সম্রাট আকবর 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে বা হেমচন্দ্রকে তিনি কিন্তু পরাজিত করে সিংহাসন লাভ করেছিলেন। অর্থাৎ এই যে আমাদের আকবরের সাথে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, আর প্রথমটা কোথায় হয়েছিল তাহলে? 1526-এ মনে করে দেখো বাবরের সাথে হয়েছিল যেটা, ঠিক আছে, সেখানে। আর বাবর সেখানে আগ্নেয়াস্ত্র প্রথম ব্যবহার করেছিল, এর আগের ক্লাসে বলেছি। চলো এখানে দেখব 1576 সালে আরেকটি যুদ্ধ হচ্ছে, যেটাকে আমরা বলছি হলদিঘাটের যুদ্ধ। এই যুদ্ধে মেবারের রানা প্রতাপ সিংহকে তিনি পরাজিত করেছেন এবং সামরিক বাহিনী শক্তিশালী করতে মনসবদারি প্রথা তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর। মনসবদারি প্রথাটা কার ছিল? আকবরের ছিল। এবং মনসব কথার অর্থ হচ্ছে কি? পদমর্যাদা। পরবর্তী রয়েছে তার রাজদরবারে তানসেন কে ছিলেন? সঙ্গীতজ্ঞ ছিলেন, বীরবল ছিলেন, আবুল ফজল, আইনে আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন তিনি। এই সমস্ত ব্যক্তিসহ 9 জন বিশিষ্ট গুণী ব্যক্তি নিয়ে নবরত্ন তার সভায় কিন্তু বিরাজমান ছিল। এটা কার সময় ছিল? আকবরের সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে মনে রাখবে আকবরের রাজত্বকালের মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কিন্তু বলা হয়ে থাকে তার রাজত্বকালটাকে, আকবরের রাজত্বকালকে। এবং তার নীতি দিন ইলাহি নামে কিন্তু পরিচিতি লাভ করেছে। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এক্সামের জন্য। অর্থাৎ আকবর থেকে এই যে কটা বললাম এর বাইরে আর কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো যা দিচ্ছি তোমরা নির্ভয়ে একদম নিঃসন্দেহে একদম পুরো মুখস্থ করে ফেলো, বারবার যতবার খুশি। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তরটি গ্রাম স্তরে কাজ করে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 30 স্তর রয়েছে, 3টে স্তর। তার মধ্যে গ্রাম স্তরে কাজ করে আমাদের গ্রাম পঞ্চায়েত, যার প্রধানকে বলি আমরা কি? প্রধান। এবং এর উপরে রয়েছে কি? পঞ্চায়েত সমিতি। তার উপরে রয়েছে কি? জেলা পরিষদ। এবং জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর। চলো এরপর ভারতের যে ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা হচ্ছে সর্বনিম্ন এবং একদম প্রাথমিক স্তর, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এবং গ্রাম পঞ্চায়েতের যে প্রধান বা সর্বোচ্চ পদাধিকার যে পোস্ট, সেটাকে আমরা বলি প্রধান বা গ্রাম প্রধান। এবং এখানে মনে রাখবে এই যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এর মধ্যবর্তী বা ব্লক স্তরটিকে আমরা পঞ্চায়েত সমিতি বলি এবং সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। এটাও মনে রাখতে হবে তোমাদের, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ আর পঞ্চায়েত সম্পর্কে জানবে না এটা তো হতেই পারে না। সবথেকে বেশি এটাই তোমাদের কিন্তু পরীক্ষায় চলেও আসবে। 1992 সালে 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে? 1992 সালের 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে এবং এটিকে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে। কোন কমিটির সুপারিশে এটা করা হয়েছে? বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই ভারতে এই গণতান্ত্রিক ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছে। এবং রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট প্রথম কিন্তু এখানেই কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, তো যা দিলাম এখান থেকে এই কটার মধ্যে তোমরা দেখতে পাবে এখান থেকেই তোমাদের 1-2 নম্বর চলে আসছে। আর তোমাদের বলে রাখি তোমাদের জন্য একটা খুশি খবরও রয়েছে, সেটা হচ্ছে এই যে পঞ্চায়েতের এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের স্টাডি মেটেরিয়ালস অবশ্যই দরকার রয়েছে এবং তার জন্য কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবং এখনও পর্যন্ত তোমাদের নোটিফিকেশান আসেনি, কিন্তু আমাদের নোটস কিন্তু অলরেডি কিন্তু প্রায় কাজ চলছে। যখনই নোটিফিকেশান আসবে, তার সিলেবাস আসলে সেটা আমরা কমপ্লিটভাবে কমপ্লিট করে দিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেবো টেলিগ্রামে। এবং এই নোটের আমি কয়েকটা পৃষ্ঠা ছবি তুলে তোমাদেরকে টেলিগ্রামে শেয়ারও করে দেবো এবং তোমরা অবশ্যই জানাবে সেই বিষয়ে সেটা কেমন লাগছে নোটটা। তোমরা বুঝতেই পারছো আমি ফ্রিতে এত জিনিস দিচ্ছি তোমাদের ইউটিউবের মাধ্যমে, তাহলে আমরা এই নোটের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে দেবো যেটা থেকে প্রশ্ন আমাদের আসতে বাধ্য, মানে ওখান থেকে ফাঁসবে কোশ্চেন। এটুকু তোমরা গ্যারেন্টি এবং বিশ্বস্ত সহকারে তোমরা কিন্তু সেই নোটগুলো দেখতে পারো এবং নিতে পারো। ঠিক আছে, এর বেশি আর কিছু বলবো না। ক্লাস দেখতে থাকো, যখন নোট আসবে আমি কিন্তু সকলকে জানিয়ে দেবো। আর টেলিগ্রামে কিন্তু মাঝে মাঝে আমি পৃষ্ঠা তোমাদেরকে ছবি তুলে দেখিয়ে দেবো এবং তোমরা সেখান থেকে জানাবে যে সেখানে কিছু অ্যাড করা কোনো প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, সেটা তোমরা বললে আমি অ্যাড করে দেবো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে,
তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা কমপ্লিট করি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের বিধান রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। গ্রাম পঞ্চায়েত গঠনের বিধান আর্টিকেল নাম্বার 40, অনুচ্ছেদ নাম্বার 40-এ কিন্তু রয়েছে। এবং মনে রাখবে এই যে 40 নম্বর আর্টিকেলে রয়েছে এটা কিন্তু অলরেডি আমাদের কোথায় পড়ছে বলো তো? ডিপিএসপির মধ্যে পড়ছে, যেটা পার্ট নাম্বার 4-এ রয়েছে। 4 নাম্বার পার্টে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য বা চালানোর জন্য কয়েকটা আমাদের কল্যাণকর যে নীতি রয়েছে সেগুলোকে পালন করতে হয়, সেটাই হচ্ছে এই ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিন্তু পার্ট নাম্বার 4-এ রয়েছে। এবং এটি আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করেছি। তোমাদের সংবিধান পিডিএফ এত সুন্দর তৈরি করেছি না পঞ্চায়েতের জন্য, দেখলে তো মানে কী বলবো, আমার বলার কিছু নেই। তোমাদেরকে পৃষ্ঠা আমি কয়েকটা পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিসটা। টেলিগ্রামে সকলে যুক্ত হবে তার জন্য, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদের রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েতের গঠন করার এবং স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে 40 নম্বর আর্টিকেলের মধ্যে। এবং মনে রাখবে যে পার্ট নাম্বার 4-এ উল্লিখিত রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। গ্রাম পঞ্চায়েত গঠনের এই মূল ভাবনাটি সম্পূর্ণভাবে মহাত্মা গান্ধীর আদর্শ এবং দর্শনে, যেটা আমরা গান্ধিয়ান প্রিন্সিপালস এটাকে বলে থাকি, তার উপর ভিত্তি করেই কিন্তু এই গ্রাম পঞ্চায়েত গঠনের ভাবনাটা গড়ে উঠেছে। এবং 48 নম্বর অনুচ্ছেদে কৃষি এবং পশুপালন ব্যবস্থা এবং গো হত্যা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। এটা কিন্তু ডিপিএসপির মধ্যেই বলা হয়েছে। আমাদের অপশানে ছিল 48 নম্বর, এই জন্য এটাকে বলছি। এবং 21 আর 370টা আমরা দেখব, কারণ এটিও আমাদের অপশানে রয়েছে। 21 নম্বর আর্টিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাও চলেও এসেছে। সেটা কিন্তু আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সাথে সম্পর্কিত রয়েছে এবং এটি কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমরা যে ফোনটা ইউজ করছি সেটা যাতে অন্য কোনো ব্যক্তি আমাদের পারমিশন ছাড়া ব্যবহার না করতে পারে, সেটাও কিন্তু এই 21 নম্বর আর্টিকেলেই বর্ণিত রয়েছে, এটাও ধরতে পারো তোমরা। কারণ এটা হচ্ছে আমাদের জীবন বেঁচে থাকার জন্য এবং ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের রাইট টু প্রাইভেসি, এটাও কিন্তু আমাদের এই আর্টিকেলের মধ্যেই পড়ছে। এবং 370 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেখানে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে, যেটা আমরা জানি যে 2019 সালে এটাকে আগস্ট মাসে এটা বাতিল করা হয়েছে। তো চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে এসেছি। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? আমরা জানি যে সিয়াচেন হিমবাহ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম আমাদের হিমবাহ রয়েছে। এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 5400 মিটার উচ্চতায় অবস্থান করছে। এটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, এটাকে বলা হয়ে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 1984 সালে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চল নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত সফলভাবে অপারেশন মেঘদূত পরিচালনা করেছিল। অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে এটা, তোমরা এটা বাদ দিতে পারবে না। এখানকার যে দুটো আমি পয়েন্ট বললাম, একটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, যেটা কিন্তু অবস্থান করছে এই গ্লেশিয়ার, যেটা হচ্ছে আমাদের সিয়াচেন। এবং 1984 সালে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণের জন্য অপারেশন মেঘদূত চালিয়েছিল একদম সফলভাবে। এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, পরীক্ষায় বহুবার এসেছে। পরের প্রশ্ন, কোন প্রকল্পের লক্ষ্য গ্রামাঞ্চলের সকলের জন্য আবাসন তৈরি করা? কোন প্রকল্পের লক্ষ্য রয়েছে? আবাসন তৈরি করা কার কাজ? অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যে PMAY, যেটা দেখো আমাদের রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এবং এখানে জি হবে না ইউ হবে? দেখো গ্রাম অঞ্চলের কথা বলা হয়েছে, তাহলে গ্রামীণ হবে। আর ইউ হচ্ছে আমাদের আরবান, অর্থাৎ শহরে যে অঞ্চলটা রয়েছে। সুতরাং অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। গ্রামীণ এলাকায় দরিদ্র এবং যাদের গৃহহীন রয়েছে যে সমস্ত মানুষ, তাদেরকে পাকা বাড়ি বা বাসস্থান তৈরি করার জন্য যে আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটি চালু করা হয়েছে। এবং এর যে পূর্বসূরি, অর্থাৎ এটি কি নতুন চালু করা হয়েছে? না, এটি কিন্তু আগে থেকে একটা ছিল, সেটা ছিল কি ইন্দিরা আবাস যোজনা, যেটা পরবর্তীকালে নাম পরিবর্তন করে এবং কাঠামোগত পরিবর্তন করে সেটাকে করা হয়েছে PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। গ্রামের জন্য গ্রামীণ এবং শহরের জন্য হচ্ছে ইউ, অর্থাৎ আরবান। যেটা প্রধানমন্ত্রী প্রকল্পটি মূল উদ্দেশ্যই হচ্ছে এটা শহর অঞ্চলে যে সমস্ত গরিব মানুষরা রয়েছে তাদের জন্য আবাসন তৈরি করা এবং তাদের বাসস্থানের নিশ্চিত করা। পরবর্তী PM কিষাণ, তোমরা জানো যে PM কিষাণ সম্মান নিধি যে যোজনার মাধ্যমে সকলকে, সমস্ত যে ক্ষুদ্র এবং ছোট বা বড় যে সমস্ত কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু আর্থিক যে সমস্ত সহায়তা সেটা কিন্তু প্রদান করা হয়। কতগুলো দেওয়া হয়? সেটা হচ্ছে 6000 টাকা কিন্তু 3টে কিস্তিতে এটা প্রদান করা হয়ে থাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। এবং SBMও রয়েছে। SBMটা কি না, স্বচ্ছ ভারত মিশন। এই প্রকল্পের উদ্দেশ্য কী রয়েছে? সারা দেশ জুড়ে শৌচালয় নির্মাণ করা এবং নির্মল ভারত গড়ে তোলা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন আমাদের রয়েছে ব্রিক্স দেশগুলি উদ্যোগ
আচ্ছা আচ্ছা, ব্রিক্স দেশের উদ্যোগে গঠিত হয়েছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ ব্রিক্সের একটা নিজের ব্যাংক রয়েছে যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? তো এটার হেডকোয়ার্টার অবস্থান করছে আমাদের প্রতিবেশী দেশ চায়নার কাছে। তো চীনের অবস্থান করছে, চীনের কোথায়? সাংহাই। চীনে সাংহাইতে অবস্থান করছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার, যেটা হচ্ছে ব্রিক্সের ব্যাংক। এবার আমরা এই সম্পর্কে যদি একটু দেখে নিই, এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবির প্রধান সদর দপ্তর অবস্থান করছে সাংহাই শহরে, চীনের। এবং ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলি পারস্পরিক উদ্যোগে 2014 সালের 15ই জুলাই এটা গঠন করা হয়েছিল। পরীক্ষায় অলরেডি চলে এসেছে, তোমরা ভালো করে খেয়াল করবে। এনডিবি যেটা কিন্তু গঠন করা হয়েছে 2014 সালে, এটা রেলওয়ে, এসএসসি সমস্ত এক্সামে এসেছে। এবং ব্রিক্স জোটের যে 5টা প্রতিষ্ঠাতা দেশ তারা কী রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু 2010 সালে যোগদান করেছে, আর তার আগে এই 4জন ছিল, 2009 সালে এরা প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে এদের সংখ্যা আরও বাড়েছে। কবে বেড়েছে না 2015 সালের 21শে জুলাইয়ের থেকে আন্তর্জাতিক ব্যাংকটি তাদের বাণিজ্যিক কাজ শুরু করেছে। এটা কার কথা বলা হচ্ছে? এনডিবি, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলা হচ্ছে। আর অবশ্যই মনে রাখবে, এই যে ব্যাংক রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর প্রথম যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে KV কামাত, আর ইনি হচ্ছেন আমাদের ভারতীয়। ঠিক আছে, ভারতীয় প্রথম যে প্রেসিডেন্ট হচ্ছেন এই এনডিবি ব্যাংকের, তার নাম KV কামাত। পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরবর্তী আমরা দেখব যে এই ব্রিক্সের মেম্বার সংখ্যা বাড়ছে। আমরা যারা বললাম 2010 সালে সাউথ আফ্রিকা যুক্ত হচ্ছে, এবং তার পরবর্তী সময় 2014 সালে 2024 সালের 1 জানুয়ারি ব্রিক্স জোটে যুক্ত হয়েছে 5টি দেশ। আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। তারা কারা? তাদের মধ্যে রয়েছে মিশর, রয়েছে ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তো এই সকল দেশগুলি কিন্তু যুক্ত হয়েছে ব্রিক্সের সাথে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত এবং বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য, সেটা কোনটা? আচ্ছা, ভারত এবং বাংলাদেশের জলবন্টন নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে, সেটা কোন ব্যারেজ? অবশ্যই কিন্তু ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ নিয়ে কিন্তু অনেক দিন থেকেই কিন্তু সমস্যা ছিল, যদিও কিন্তু একটা সমঝোতা বা চুক্তি কিন্তু স্বাক্ষর করেছে ভারত বাংলাদেশ, সেটা নিয়ে আমরা বলবো। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের গঙ্গার যে জলবন্টন নিয়ে মূল বিতর্কের কেন্দ্রবিন্দুই হচ্ছে এই ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ওপর এই ঐতিহাসিক যে ফারাক্কা ব্যারেজটি কিন্তু নির্মিত হয়েছে। তার সাথে মনে রাখবে যে গ্রীষ্মকালীন সময়ে গঙ্গার জলের যে ভাগাভাগি নিয়ে 1996 সালের ভারত এবং বাংলাদেশের মধ্যে 30 বছরের এই চুক্তিটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তার সাথে মাইথন ড্যামটি ঝাড়খণ্ডের বরাকর নদীর ওপর, এবং দুর্গাপুর ব্যারেজ এটা পশ্চিমবঙ্গের দামোদর নদীর ওপর কিন্তু অবস্থান করছে। এগুলো কিন্তু আসতেই পারে, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু অবস্থান করছে এটি। নেক্সট কোশ্চেন রয়েছে এবং লাস্ট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি, অরুণাচল প্রদেশ সম্পর্কিত। অরুণাচল প্রদেশে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে যদি লোক বসবাস করে, তাহলে তো এটা সর্বনিম্ন তো হবেই। তো জনঘনত্ব সবথেকে কম রয়েছে অরুণাচল প্রদেশ। এবার আমরা যদি 2011 সেন্সাস অনুসারে কয়েকটা এই সম্পর্কিত তথ্য দেখি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশ রাজ্যের জনঘনত্ব সবথেকে কম রয়েছে, এবং অরুণাচল প্রদেশে 17 জন মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, যেমনটা বললাম। তার সাথে মনে রাখবে 2011 সালের এই জনগণনা ছিল স্বাধীন ভারতের সপ্তম জনগণনা। কততম? স্বাধীন ভারতের সপ্তম জনগণনা হচ্ছে 2011। তাহলে এই বছর যেটা হতে যাচ্ছে 2027-এ সেন্সাস, সেটা হচ্ছে আমাদের অষ্টম হবে। এবং এটা হচ্ছে ভারতের 15তম জনগণনা, সামগ্রিকভাবে ভারতের 15তম। তাহলে এই যে 2027 সালেরটা, সেটা কততম হবে? 16তম। আর মনে রাখবে যে এই যে 2027 সালে যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ডিজিটাল সেন্সাস হতে যাচ্ছে। প্রথম ডিজিটাল সেন্সাস হচ্ছে 2027-এ, ফার্স্ট টাইম। এরপর রয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সামগ্রিক জাতীয় যে জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এটা সামগ্রিকভাবে ভারতের জনঘনত্ব। এবং এই সেন্সাস অনুসারেই সবথেকে বেশি পরিমাণে আমাদের জনঘনত্ব রয়েছে বিহারে। কতজন রয়েছে? 1102 জন রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে। এবং তার সাথে মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে জনঘনত্ব সবথেকে বেশি আছে, 11,320 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবং ভারতে প্রথম নিয়মিত, অর্থাৎ 10 বছর পরপর যে জনগণনা বা সেন্সাস হচ্ছে, সেটা 1881 সালে লর্ড রিপনের আমল থেকে কিন্তু শুরু হয়েছে। এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো ওভারঅল কেমন লাগলো ক্লাসটা? গুড, বেটার নাকি বেস্ট? অবশ্যই রেটিংটা দিয়ে দেবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে, তাহলেই হবে, আর কিছু না।
আর তার সাথে একটা লাইক এবং শেয়ারটা করে দিও। যদি সাবস্ক্রাইব এবং ফলোটা যদি এখনও পর্যন্ত না করে থাকো তাহলে এখনই করে নিও, এবং ধন্যবাদ তোমাদের সকলকে। এই নাম্বারটি যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ তোমাদের পঞ্চায়েত স্পেশাল যখন নোটস আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। তার সাথে সাথে টেলিগ্রামে সকলে যুক্ত হবে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাপের মাধ্যমেই তোমরা কিন্তু পিডিএফগুলো পাবে। সুতরাং অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবে। আর আজকের যে ক্লাসের পিডিএফ সেটাও তোমরা এখানেই পাচ্ছ। এখানকার যে ফ্রি পিডিএফ বলে একটা সেকশন দেখতে পাবে অ্যাপের মধ্যে, প্রথমে রেজিস্টার করে লগ ইন করবে, সেখানে কিন্তু ক্লাসের পিডিএফ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তী কী ক্লাস থাকবে বলো? পরবর্তী ক্লাস থাকবে হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস পঞ্চায়েতের জন্য, এবং সামনেই আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে। তো রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের কাল সকালের দিকে, হ্যাঁ কাল সকালের দিকে হয়তো হতে পারে, তো আমি শিডিউল করে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো আগে থেকে। যদি আসে তো কাল সকালেই চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে ক্লাস। এছাড়া তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা সকলে একটু নোট ডাউন করে রাখবে এই নাম্বারটিকে, এবং টেলিগ্রামে যুক্ত থাকবে। আর আগামীকাল তো আমাদের সবথেকে বড় একটা টুর্নামেন্টের যার ফাইনাল হতে যাচ্ছে ফিফা, তো অবশ্যই কিন্তু ফিফার যেটা কমপ্লিট হয়ে যাবে, এবং হ্যাঁ কালই দিয়ে দিতে পারি সম্ভবত, ঠিক আছে। তোমাদেরকে আমি জানিয়ে দেবো টেলিগ্রামে, কিন্তু আমি জানিয়ে দেবো সকলকে ক্লাস আসলেই, নোট রেডি হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। ফিফা সম্পর্কিত A to Z যা আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ফিফার যে স্ট্যাটিক জিকে রয়েছে একদম প্রথম যে ফিফা হচ্ছে, মহিলা ফিফা কবে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত যা যা কিছু রয়েছে সব কিছু MCQ থিওরি টোটাল জিনিসটা নিয়ে কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশনের একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। সেটা কিন্তু আগামীকাল বা পরশুর মধ্যে তোমাদের জানিয়ে দেবো, আমি কালকেই জানিয়ে দেবো, ঠিক আছে, যে কখন আসছে ক্লাসটি। তো ধন্যবাদ সকলকে, সকলে এগুলো যুক্ত থাকবে, এবং অবশ্যই একটু সাপোর্ট করে দিও লাইক শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ।